নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা অনেকেরই খুব বড় একটা সমস্যা। সেটি হচ্ছে গাউট। এই গাউট কি? গাউট কেন হয়? কাদের হয়? গাউট হলে কোন কোন লক্ষণ দেখা যায়? তার পাশাপাশি গাউটের প্রতিকার, চিকিৎসা, বিশেষত খাদ্যাভ্যাস, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজকে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার জন্য আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর অভ্রজিৎ রায়কে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর অভ্রজিৎ রায়। আমি অ্যাজ এ সিনিয়র রিউমাটোলজিস্ট ফোর্টিস, বেলভিউ আর উডল্যান্ডস হসপিটালে অ্যাটাচড, আর তাছাড়াও সুরক্ষা পলিক্লিনিকে বসি। এবং এখন যেখানে বসে আছি এটা আমার নিজস্ব চেম্বার, এলগিন রোডের পাশেই। ফলে এখানে আমাকে সপ্তাহে 6 দিনই আপনারা পাবেন কোনো সলাপ পরামর্শের জন্য। অ্যান্ড থ্যাঙ্কস টু ম্যাডাম অ্যান্ড দ্য চ্যানেল ফর এনলাইটনিং আস অর গিভিং আস দ্য অপরচুনিটি যে আপনাদের কিছু বলার জন্য। প্রথমত যেটা জানবো যে গাউট কি এবং গাউট আমাদের শরীরে কি কি প্রভাব ফেলতে পারে। গাউট হচ্ছে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল বলে কয়েকটা কেমিক্যাল আছে শরীরে তৈরি হয়, সেটা কিছু কিছু পরিবেশে আমাদের গাঁটে অথবা গাঁটের আশপাশে ডিপোজিট করতে পারে এবং ডিপোজিট করে ওই জয়েন্টটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অ্যাংরি করতে পারে। এটা হচ্ছে অ্যাকিউট গাউট। আপনাকে যদি দেখায় তাহলে আপনি জানবেন। এই রাতে, ভোর রাতের দিকে একজন মানুষ আচমকা সে দেখছে যে তার আঙুলটা, বুড়ো আঙুলটা ফুলে লাল টকটকে এবং মনে হচ্ছে ব্যথার চোটে সে পাগল। সে ভাবছে তার পা কেটে ফেলবে, এত খারাপ। সেই জন্য গাউটকে বলা হয় দ্য কিং অফ ডিজিজেস। কেন? যে প্রচণ্ড বেদনা করে। এবং ডিজিজেস অফ কিংস, ডিজিজ অফ কিংস কেন না আমরা পরে বলবো। রাজকীয় খাবার দাবারগুলোর সাথে গেঁটে বাতের একটা যোগ আছে। ফলে যারা আগেকার অ্যারিস্টোক্র্যাট, ওভারওয়েট ইত্যাদি, এবং আমরা জানি আজকাল মেটাবলিক সিনড্রোম নিয়ে খুব কথা হচ্ছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া বা রেস্ট কোলেস্ট্রল, যারা ওভারওয়েট তাদের আবার রেস্ট ইউরিক অ্যাসিডও থাকছে। সেই জন্য তারা কিছুটা গাউটের দ্বারা প্রভাবান্বিত হতে পারে। সবসময় যে রেস্ট সেরাম ইউরিক অ্যাসিড হলেই গাউট হবে তা নয়, কিন্তু তাদের প্রবণতাটা বেশি। এবার হচ্ছে গাউট কাদের হয়। প্রথম হচ্ছে 1-2% অফ দ্য পপুলেশনের গাউট হচ্ছে এবং সারা পৃথিবীতে আস্তে আস্তে বাড়ছে। কেন বাড়ছে না, আমাদের একটু অ্যালকোহলের প্রচলন বাড়ছে। এছাড়া আমাদের সফট ড্রিঙ্কস, ফ্রুক্টোজ কন্টেনিং ড্রিঙ্কস, যেগুলো বাচ্চারাও খায়, আপনারা জানেন গ্রীষ্মকালে ওরা প্রচুর পরিমাণে খাবে, যেগুলো ফ্রুক্টোজ বা সুক্রোজ দেওয়া আছে বেশি, চিনি জাতীয় জিনিস খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। এছাড়া ওষুধপত্র থেকে তো আছেই। তাহলে গাউট এমন একটা বাত যেটা আপনার প্রথমত পুরুষদের বেশি হয়। আমরা এতদিন জানি বেশিরভাগ বাতই লেডিসদের বেশি হয়, যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলই। কিন্তু গাউট আর অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে পুরুষের প্রাদুর্ভাব বেশি। কিন্তু মহিলা যাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে বা পোস্ট মেনোপজাল লেডিস, তাদের ক্ষেত্রে ইউরিটা আবার বাড়তে পারে এবং গাউট প্রায় কাছে পিঠে চলে আসে। তাহলে যদি ইয়াং লোকদের দেখি, পুরুষ ইস টু লেডিস হবে 5:1, মানে পুরুষের প্রাধান্য থাকবে। কিন্তু পোস্ট 50s পরে আস্তে আস্তে ওই ব্যবধানটা কমতে শুরু করে এবং মহিলারাও অ্যাফেক্টেড হয়। তাহলে আমাদের ইউরিক অ্যাসিড কি আমাদের শরীরে নেই? প্রত্যেকের শরীরে ইউরিক অ্যাসিড আছে 300 মিলিগ্রামের মতো। তার ভেতরে আমরা খাওয়ার দাওয়ার থেকে 300 মিলিগ্রাম পিউরিন পাই। আবার প্রোটিন মেটাবলিজম থেকে আমরা বাকি 600 মিলিগ্রামের মতো পাই। ফলে 900 বাড়তি ঢুকছে, আবার বেরিয়ে যায়। আবার ধরুন মোটামুটি 300 বেরিয়ে যায় আপনার কিডনি দিয়ে বা গাট দিয়ে, আর 600 বেরিয়ে যায় কিডনি দিয়ে। এই হচ্ছে বক্তব্য।
আর গাউট বা ইউরিক অ্যাসিড যাদের হাই তার ভেতরে 90% হচ্ছে আমরা বলি আন্ডার এক্সক্রিটার, মানে তারা রক্ত থেকে ইউরিনের মাধ্যমে ইউরেটটা বের করে দিতে পারছে না, যে কোনো কারণে হোক ওটা আটকে যাচ্ছে। আর 10%-এর মতো যারা পাই যারা অ্যাকচুয়ালি ওভার প্রডিউস করছে ইউরিক অ্যাসিড। তার মধ্যে কিছু আবার 1% বা তার কম হচ্ছে ইয়াং ছেলে মেয়ে, যারা জুভেনাইল গাউট বলি, তার ভেতরে 2-3টে এনজাইমের অভাবের জন্য এই বাচ্চাগুলো অনেক সময় কিছু কিছু সিনড্রোম আছে, লেফট-স্নায়ান সিনড্রোম বা ইত্যাদি, যেখানে মেন্টাল রিটার্ডেশন থাকে বাচ্চাগুলোর, এর সাথে ওদের ইউরিক অ্যাসিড হাইও গেটে বাতও হতে পারে, কিন্তু ফর্চুনেটলি এদের সংখ্যায় কম। এবার তুমি বলছো যে না, আমরা কি করে প্রাইমারি গাউট ট্রিটমেন্ট করব। এছাড়া মনে রাখতে হবে আমাদের কয়েকটা কেসে সেকেন্ডারি গাউট আছে। সেকেন্ডারি গাউটের মধ্যে মেন হচ্ছে আমাদের কিডনি ইনভলভমেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ, এটার থেকে আমাদের ইউরেটটা ডেফিনেটলি হাই হয়। কিছু কিছু আমাদের ওষুধ থেকে হয়, ওষুধ মানে হার্ট ফেলিয়ারের ওষুধ যেগুলো আছে, ধরুন ডায়াবেটিক্স বা ল্যাসিক্স, ফ্রুজামাইড, ডাইটর ইত্যাদি বাজারে প্রচুর চলে, তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড ওষুধের জন্য হাই হয়। আবার কিছু ক্ষেত্রে আছে টিবির ওষুধ, যেমন পাইরাজেনামাইড, এটা টিবির প্রথম যখন ট্রিটমেন্ট শুরু হয় পাইরাজেনামাইড অ্যাজ আ 4 ড্রাগ রেজিম দেওয়া হয়, পেথাম্বিউটল, এটাও কিন্তু কিছুটা ইউরিক অ্যাসিড বাড়ায়। ফলে আপনাকে খেয়াল রাখতে হবে শুধু খাওয়া দাওয়া নয়, আপনি এমন কিছু ওষুধপত্র দিয়েও গেটে বাতটাকে করতে পারেন। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে 10% কেস অফ যাদের আছে গাউট, তাদের আবার কিডনি স্টোন হয়, ইউরেট স্টোন। ফলে তাদের আমাদের কাছে আসবে না, আগে তারা ইউরোলজিস্টের কাছে যাবে কিডনি কলিক নিয়ে, পেচাবের সাথে রক্ত হচ্ছে, রিনাল কলিক হচ্ছে, তারা যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই গেটে বাতকে কীভাবে ডায়াগনোস করব। ক্লাসিক্যাল হচ্ছে গাউটের সেরাম ইউরিক অ্যাসিড নয়, লোকের একটা ভুল ধারণা আছে হাই সেরাম ইউরিক অ্যাসিড 7-8-এর উপরে গেলেই তার গাউট। নো, গাউট হচ্ছে যখন আমি কোথাও এইটা পেলাম, তার ইউরিক অ্যাসিড ক্রিস্টাল পেলাম, তার জন্য একেবারে দুর্লভ পোলারাইজিং মাইক্রোস্কোপ দরকার নেই, আমার লো পাওয়ার মাইক্রোস্কোপেও হয়ে যাবে, দেখা ক্রিস্টালগুলো দেখা যায়, মানে চুচের মতো। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন শুধু গাউট শুধু ওই ভেবে আমরা বুঝবো তা নয়, আমরা সব কিছুই ব্লাড টেস্ট করব। ব্লাড চেক করলে অনেক সময় দেখব হিমোগ্লোবিন কম থাকতে পারে, যেমন লিউকিমিয়া, মায়োলোমা ইত্যাদি ব্লাড ক্যান্সারগুলোতে ইউরিক অ্যাসিড হাই হয়, কারণ সেল টার্নওভার বেশি। আবার হিমোলিটিক অ্যানিমিয়া বা এই যেমন থ্যালাসেমিয়া ইত্যাদি আমাদের দেশে যথেষ্ট সংখ্যায় আসে, তাদের ক্ষেত্রেই হিমোগ্লোবিনটা কম, সেটাও আমাদের দেখতে হবে। আবার কিছু কেস আছে পলিসাইথিমিয়া রুব্রাভেরা, যাদের হিমোগ্লোবিন বড্ড বেশি, ওটাও নিওপ্লেজমের মধ্যে পড়ে, তাদেরও গাউট কিছু হতে পারে। আবার কিছু ডার্মাটোলজিস্ট যারা সোরিয়াসিস ট্রিটমেন্ট করে, তারা তো জানেন যে গাউটে যেহেতু চামড়ার ইভলিউশনটা বেশি তাড়াতাড়ি হচ্ছে, সোরিয়াসিস টার্নওভার, ইউরিক অ্যাসিড বাড়বে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এদের তো আমরা দেখলাম যে কিডনির প্রবলেম অথবা ওষুধপত্রের প্রবলেম, এবার হচ্ছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখব যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা হাই হবে, কারণ কিডনি ডিজিজ হলে ইউরিয়া ক্রিয়েটিনিন হাই হচ্ছে। আবার লিভারে কিছু কিছু প্রবলেম থাকে যখন ইউরিক অ্যাসিড বাড়তে পারে। এবার হচ্ছে আমাদের আরেকটা আসবে যে এই ছবিতে আপনি দেখে নিন, এইটা ছবিটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় গেঁটে বাত হবে। সবচেয়ে আগে হচ্ছে আমাদের বুড়ো আঙুলে, তারপর হচ্ছে পায়ের পাতায়, তারপরে যদি আমরা চাই এটা হাঁটুতে হতে পারে, আবার রিস্টে বা ছড়ালে শোল্ডারেও হতে পারে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে এইসব জায়গায় গাউট হয়, এবং গাউট হলে গেঁটে বাত হলে প্রচণ্ড ব্যথায় পেশেন্ট কমপ্লেন করে ইত্যাদি। এছাড়া অনেক সময় এটা তো ফার্স্ট অ্যাটাক হলো, আমি পরে পরে আসছি, ফার্স্ট অ্যাটাক হলেও ধরুন একটা 20 থেকে 40 বছরের
ইয়াং ছেলে, তারপর কিছুদিন সে ভালো থাকলো, তারপরে সেকেন্ড অ্যাটাক হলো। সবসময় হবে তার মানে নেই, কিন্তু হতে পারে। হলে দেখা যায় সাধারণভাবে ওদের আস্তে আস্তে করে অ্যাটাকগুলো বাড়তে থাকে বা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। ফলে আলটিমেটলি ওই ভালো ফেজ যেটা ফার্স্ট অ্যাটাকের পরে থাকে, ওটার থেকে ওরা ক্রনিক গাউটে চলে গেল, যেখানে ডিপোজিশন অফ ইউরেট ওই বিভিন্ন জয়েন্টের আশেপাশে হচ্ছে, এবং জয়েন্টের আশেপাশে হলে ওখানে একটা উঁচু সিমটম হয়ে যায়, বলে আমরা বলি নডিউল বা টোফাই। আমি একটা ছবি দেখাতে পারি, যেখানে এই দেখুন এই হাতের এই আঙুলটা ফুলে আছে। এই আঙুলটা ফুলে আছে কারণ ওখানে গাউটি টোফাস আছে। অনেক সময় পায়ের গোড়ালিতেও পাওয়া যায়, যেখানে ধরুন ওই নডিউলটা ভেঙে চকের মতো ইউরিক অ্যাসিড বেরোচ্ছে ক্রিস্টাল। মানে আপনি যদি ওটা নিয়ে অনুবীক্ষণ যন্ত্রে দেখেন, তাহলে তুমি দেখবেন ইউরেট ক্রিস্টাল বেরোচ্ছে, মোনোসোডিয়াম ইউরেট। তো এটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে এলাম তো ক্রনিক গাউট। ক্রনিক গাউট হলে আবার একটা কি দুটো গাঁটে না, অনেক সময় সারা শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে চলে গেল। এখন তারপরে হয়ে গেল যে পেশেন্টের, আমি জানি আপনাকে বলেছি যে মেটাবলিক সিনড্রোম, ওবেসিটি, হাইপারটেনশন, এই সবার সাথে গাউটের যোগ আছে, প্লাস ফ্যামিলির হিস্ট্রি আছে। এবার ট্রিটমেন্টের ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল মানে সিম্পল লাইফস্টাইল। আমরা বেশি কি বলবো, স্মোক তো করবোই না। অ্যালকোহল খেলে পরিমিত পরিমাণে খাবো, খুব পরিমিত, মানে 3 ইউনিটস ফর মেন আর লেস দেন 2 ইউনিটস ফর লেডিস। কিন্তু যাদের খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ গাউট আছে, তাদের বেশি প্রশ্রয় না দেওয়াই ভালো। আর কি কি খাবেন, আমি আবার এইটা একটা খাদ্যের হিসেবে দিয়ে দিচ্ছি, যেগুলো আপনার উপকার হবে। একটা হচ্ছে এই মাল্টিগ্রেন হোল গ্রেন ব্রেড, হ্যাঁ, এছাড়া স্কিম মিল্ক, শর্তলা দুধ, এছাড়া হচ্ছে ভেজিটেবলস, সেরেলি লেটুস, ডার্ক বেরিজ, এগুলো ওয়েস্টার্ন বা চেরিস, এগুলো ওয়েস্টার্ন ডায়েটে চলে। আমাদেরও চা আজকাল সবই পাওয়া যায়। আপনি ইন্ডিয়ান ডায়েট, সিম্পল ডায়েটেও কিন্তু গাউট খুব বেশি হবে না। মেন হচ্ছে মেটে, লিভার, কিডনি, এইগুলোতে বাড়ে, এবং সেই জন্য আমাদের বলে গাউট ইজ দ্য ডিজিজ অফ কিংস। কারণ আপনি লবস্টার থার্মিডর খাবেন, বিশাল বড় বড় চিংড়ি মাছ খাবেন, কি স্যামন মাছ খাবেন, কি সামুদ্রিক কোনো মাছ, অবভিয়াসলি এটা প্রাইসি ব্যাপার। অর্থনৈতিক দিক দিয়ে যারা প্রবল তারাই অ্যাফোর্ড করতে পারে। এবং অ্যালকোহল, ওয়ার্স্ট অফেন্ডার্স বিয়ার, যেটা ইয়াং ছেলেদের মধ্যে বেশি চলে। তারপরে আপনি বিয়ার ছেড়েও আপনি অন্য অ্যালকোহল, স্পিরিটসও বাড়বে, রেড ওয়াইনে একটু কম বাড়ে। সেই জন্য আমি বলছি লাইফটা নিশ্চয়ই এনজয় করুন, কিন্তু আপনি যদি ব্যালেন্স করে খান এবং আপনার ফ্যামিলিতে বেশি কিডনি স্টোন বা গেটে বাতের বেশি না থাকে, তাহলে আপনি সাবধানে এগোতেই পারেন, কোনো অসুবিধা নেই। সো ডিজিজ অফ কিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ব্যথা একবার হলে কিন্তু আপনি কান্নাকাটি শুরু করে দেবেন একদম। এবং তাছাড়া কোমরবিডিটি, গাউটের কি কি টাইপের প্রবলেম আনুষঙ্গিক হতে পারে। এক হচ্ছে স্লিপ প্রবলেমস, রাতে ব্যথা ছোটে এবং ঘুমোতে পারছেন না। এটা বলা যায় হেনরি দ্য এইথ, ইংল্যান্ডের অধীশ্বর, সে বিছানায় ছটফট করছে, আর যত ছটফট করছে তত তার রানীদের এক্সিকিউট করার ইচ্ছে বাড়ছে। অন্য কারণও ছিল, কিন্তু ব্যথার চোটে মানুষ যখন পাগল হয়ে যায়, তখন তার মনে একটা খুনে প্রবৃত্তি হতে পারে। আর রাজাদের তো হতেই পারে, নৃপতি তারা তো আপনার আমার মতো সাধারণ লোক নয়। এরপরে চলে গেল ডায়াবেটিস আর কিডনি স্টোন, এগুলো কমন হয়ে গেছে এখন। তারপরে আমরা মেন্টাল হেলথ, ডিপ্রেশন, ব্যথা চোটে পাগল হয়ে যাওয়া, এবং এইটাও দেখবেন আলটিমেটলি ক্রনিক জিনিসে টোফাই, মানে ওই কালেকশন অফ গাউট কোথায় কোথায় হবে। আপনার পায়ের বুড়ো আঙুলের কাছে হয়, গোড়ালির কাছে হয়, হাতের এই সব জায়গায় হয়। আঙুলেরটা তো দেখিয়ে দিলাম। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে বিভিন্ন জায়গায় ডিপোজিট করছে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, এবং তার থেকে আপনার মুক্তি পাওয়ার কী উপায়। এক হচ্ছে আমাদের দেখতে হবে সেরাম ইউরেট, সেটা আমরা বলি হাই, যখন পুরুষ মানুষদের ক্ষেত্রে 7-এর বেশি,
বা মহিলাদের ক্ষেত্রে 6-এর বেশি। কিন্তু সেরাম ইউরেট সবার কিন্তু গাউট হবে না, বেশিরভাগ লোকেরই হবে না। দে উইল বি অ্যাসিমটোম্যাটিক হাইপার ইউরিসিমিয়া, মানে কোনো সিমটম নেই, কিছু নেই, ব্লাড চেক করলেন, এক্সিকিউটিভ হেলথ চেক আপ বা অর্ডিনারি হেলথ চেক আপ করে আপনাকে বলে দিল ইউরিক অ্যাসিড আপনার হাই আছে। তাই মানে কি আমরা অসুস্থ হয়ে পড়ব? আনসার ইজ নো। এবং কাদের আমরা তাহলে এই বলবো যে হাইপার অ্যাসিমটোম্যাটিক হাইপার ইউরিসিমিয়াটা আমরা ট্রিট করব? যদি কারো ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি স্টোন থাকে, স্পেশালি ইউরেট স্টোনস, কারো গেটে বাতের ব্যাপার আছে, এবং কারো ডেফিনেটলি বারবার অ্যাটাক হচ্ছে, তাদের তোমার করতেই হবে। তাতে ইউরেটটা নামিয়ে আনতে হবে, আইডিয়ালি 5-এর কম। 6-এর কমে রাখা যায়, কিন্তু যদি টোফেসাস গাউট হয় যেখানে ডিপোজিট হয়েছে ইউরেট, এবং গ্র্যাজুয়ালি আমাদের ইউরিক অ্যাসিডটাকে কমাতে হবে, কমাতে কমাতে দেখবেন ওগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে। আপনি তখন সাকসেসফুল, যে ইউরেট ক্রিস্টালগুলো আস্তে আস্তে মিলিয়ে গেছে, আপনার হাতে পায়ে বিভিন্ন জায়গায় যে উঁচু উঁচু লাম্প ছিল সেগুলো মিলিয়ে গেল। সো কসমেটিক্যালি অলসো ইউ আর হ্যাপি। এবার দেখতে হবে যে অ্যাকিউট গাউটের কি ট্রিটমেন্ট। অ্যাকিউট মানে ওই যে প্রথমে দেখালাম, আপনাদের দেখিয়ে দিয়েছি যে পাটা একেবারে ফুলে লাল। ফার্স্ট হচ্ছে রেস্ট, আইস বরফ দেওয়া, পাটাকে ওপরে তুলে রাখা, এবং কিছু ওষুধ। কিছু ওষুধের মধ্যে নাম্বার 1 হচ্ছে পেইন কিলার। যদি তার ডায়াবেটিস বা কিডনি ফেলিয়ার না থাকে, পেইন কিলার লাইক ইন্ডোমেথাসিন বা কলচিসিন, এইগুলো দিয়ে আমরা কমিয়ে দেব। ধরুন ডায়াবেটিস, তাকে কিছুই দেওয়া যাচ্ছে না, পেইন কিলারও দেওয়া যাচ্ছে না, কিডনি প্রবলেম আছে বলে কলচিসিনও দেওয়া যাচ্ছে না, তাকে আমরা ইচ্ছে করে অল্প করে আইস টাইস দিয়ে ম্যানেজ করার চেষ্টা করব। আর যারা নর্মাল পার্সন, তাদের একটা শর্ট কোর্স অফ স্টেরয়েড দেওয়া যায়। আরেকটা হচ্ছে একটা বিশেষ গাঁট যদি ফুলে থাকে, সেটাকে আমরা রসটা টেনে বের করে ওর ভেতর কর্টিকোস্টেরয়েড দিলেও কাজ হয়ে যায়। তাহলে অ্যাকিউট গাউটের ট্রিটমেন্ট, তারপরে তো পেশেন্ট মোটামুটি ভালো হয়ে গেল, মানে ঝড় যে সবসময় উঠবে তা না, কিন্তু পরে উঠতে পারে। কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের স্টোনের ব্যাপার আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, মেটাবলিক সিন্ড্রোম আছে, তাদের এটা রিল্যাপস করতে পারে। তখনই আমাদের প্রশ্ন আসবে, তাহলে কি আমি এদের ইউরেট লোয়ারিং এজেন্ট বা ইউরিক অ্যাসিড ব্লাডে কমাবার জিনিস দেব? আনসার হচ্ছে ইয়েস। সবাইকে দেওয়া যাবে না, কিন্তু দেওয়া যাবে। সবচেয়ে বড় কমনলি হচ্ছে অ্যালোপিউরিনল, যেটা আমরা জাইলোরিক বলে পাই বা সিপ্লোরিক, সেটা মিনিমাম 100 থেকে 800 অব্দি যাওয়া যায়। কিন্তু বেশি বয়স্ক লোকের আমরা 50 মিলিগ্রাম করে স্টার্ট করতে পারি। এল্ডারলি লোক, তাকে 50 দিয়ে শুরু করলাম। এছাড়াও আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে আমরা কিডনি ড্যামেজ পাবো, কিডনির প্রবলেম আছে, তাদের জন্য ফেবুক্সোস্ট্যাট সেটাও ভালো কাজ করে। আর আমাদের এটাও দেখেছি ইন্টারন্যাশনালি, ইস্ট এশিয়ানস মানে চাইনিজ, জাপানিজ, থাই, এদের ক্ষেত্রে জাইলোরিকে অনেক সময় অ্যালার্জিক প্রবলেম হয়। 1 to 2% কেসে হয়, কিন্তু দে ক্যান বি ফেটাল। সেই জন্য ওদের ক্ষেত্রে অন্তত ফেবুক্সোস্ট্যাট দিয়ে স্টার্ট করলে ক্ষতি হয় না। ফলে আপনাদের যদি কারো ইস্ট এশিয়ান পেশেন্ট থাকে, মানে চাইনিজ, থাই, জাপানিজ এটসেট্রা, তাহলে চান্সটা নিয়ে বেটার হচ্ছে টু স্টার্ট ফেবুক্সোস্ট্যাট। ফেবুক্সোস্ট্যাট 40 to 120 ইউজুয়ালি দুটোই সুন্দরভাবে ইউরিক অ্যাসিড আমাদের কমিয়ে দেবে। এছাড়াও আছে কিছু বেনজব্রোমারন বলে, যেটা ইউজ করা যায় রেয়ার কেসে। এবং লাস্ট হচ্ছে কিছু কিছু আছে যারা ইউরিক অ্যাসিডটাকে পেচ্ছাপ দিয়ে ঠেলে বের করে দেবে, মানে ইউরিক এজেন্ট। কিন্তু আমরা দুটো কারণে কম ইউজ করি। প্রোবেনেসিড বা সালফিনপাইরাজোন আমাদের এখানে অতটা বেটার পাওয়া যায় না। সেখানে যেহেতু অনেক সময় পেশেন্টের কিডনি প্রবলেম থাকে, ইউরিক অ্যাসিডের জন্য, ডায়াবেটিসের জন্য, হাইপারটেনশনের জন্য, কিডনি পেশেন্টদের ওটা বেশি না দেওয়াই ভালো। ঠিক আছে, এবার কিছু কিছু ভ্রান্ত ধারণা নিয়ে আমি কিছু লিখেছি, যে ছোট ছোট ভ্রান্ত ধারণা আমাদের আছে, যেটার জন্য আমাদের ডাক্তার কমিউনিটিতে আছে, লে পার্সনও আছে। 1 নম্বর হচ্ছে রেজড ইউরিক অ্যাসিড মানেই গাউট হবে। আনসার ইজ নো।
ইউরিক অ্যাসিড আপনার হাই থাকতে পারে, সারা জীবন হাই থাকতে পারে, কিছু হবে না, এমন অনেকের হবে। কিছু কিছু ক্ষেত্রে গাউটের একটা ব্যাপার। আর ইউরিক অ্যাসিড হাই হওয়া মানেই যে আপনার গাউট হবে তা নয়, কারণ ইউরিক মেইন ডায়াগনোসিস হচ্ছে ওই ইউরেট ক্রিস্টালগুলো যেগুলো চুঁচের মতো, সেগুলো আপনি মাইক্রোস্কোপে দেখে প্রমাণ করলেন, ওর থেকে বড় প্রমাণ হতে পারে না, সেটা ইম্পর্টেন্ট। আর তারপরে হচ্ছে সেরাম ইউরেটটা আমরা কেন দেখি না, আমাদের ট্রিটমেন্টে পেশেন্টে ইউরিক অ্যাসিড কম হচ্ছে কি হচ্ছে না, আমাদের ট্রিটমেন্টে রেসপন্স করছে কি না। এছাড়া জয়েন্ট পেন হলেই, একটু ইউরিক অ্যাসিড হলেই তার গাউট, এটাও ভ্রান্ত ধারণা। ফর এক্সাম্পল কারো সোরাইসিস আছে, তার ইউরিক অ্যাসিড এমনিতে হাই হতে পারে, তার যদি গেঁটে বাত হয় আমি সেটাকে গাউট বলবো না, এগুলো সোরিয়াটিক আর্থ্রাইটিস, সেটা অন্য জিনিস। তো ইউরেট অনেক সময় আমার দেখা পেশেন্ট আছে যার লিউকিমিয়ার জন্য ইউরিক অ্যাসিড হাই, কিন্তু সেও গেঁটে বাতের মতো প্রেজেন্ট করছে, সে তো লিউকিমিয়া পেশেন্ট, বুঝেছ? সো ইউরিক অ্যাসিড হাই মানেই গাউট তা নয়, আর ইউরিক অ্যাসিড হাই হলেই যে গাউটের অ্যাটাক হবে তাও না। মনে রাখতে হবে অ্যাকিউট গাউট যখন রীতিমতো সে ব্যথায় আছে, আঙুল ফুলে লাল বা কয়েকটা আঙুল ফুলে লাল, তখন তার 1/3 to 1/4 কেসে সেরাম ইউরেট নর্মাল থাকতে পারে। সো ইট ইজ মিসলিডিং যে ইউরেট নর্মাল মানেও গাউট হতে পারে না, তা নয়। আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা ইউরেট যখন মাপছি, আমরা মাপছি ইউরেটটাকে ব্লাডে, আমরা কিন্তু জয়েন্টের ভেতরে গিয়ে ওই কম্পার্টমেন্ট থেকে ইউরিক অ্যাসিডটা বের করাটাই আসল। দুটো কম্পার্টমেন্ট আলাদা, একটা গাঁটের কম্পার্টমেন্ট, একটা ব্লাড, দুটো আলাদা। আপনি তো টানছেন ব্লাড থেকে, কিন্তু যে রিমাটোলজিস্ট হবে সে দরকার হলে জয়েন্ট কম্পার্টমেন্টে ঢুকে রসটা টেনে বের করে চেক করবে মাইক্রোস্কোপে। দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল থিং। আর গাউট যে সবসময় একটা গাঁট ধরে তা না, প্রথমে একটার থেকে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে যদি নেগলেক্ট করেন তাহলে সারা বডিতেও ছড়িয়ে যেতে পারে। পলিআর্টিকুলার গাউট কম হয়, অনেক কম হয়, কিন্তু পাওয়া যায়। আরেকটা হচ্ছে গাউট যে শুধু ইয়াং পার্সন হচ্ছে তাও তো না, আপনি ইচ্ছে করলে এটা বয়স্ক লোকে আমি বলেছি বাড়বে। এছাড়া হচ্ছে মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে বাড়ে, পোস্ট মেনোপজাল লেডিস। আর এল্ডারলিদের কি আপনার একটু তফাৎ আছে বাচ্চাদের থেকে? হ্যাঁ, এল্ডারলিদের বলতে হবে যে তোমার ইউরিক অ্যাসিড লেভেলটা অতটা হাই নাও হতে পারে, ওষুধ যেটা আমরা দেবো অ্যালোপিরিনল বা জাইলোরিক 50 দিয়ে স্টার্ট করব। অনেক সময় তারা বয়স্ক লোক, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তাদের আমরা পেন কিলার দেবো না, বুঝেছ? আর কলচিসিন বলে একটা অসাধারণ ওষুধ আছে গাউট, কিন্তু যেটা কিডনি বা মাসল টক্সিসিটি করতে পারে, যাদের কিডনি প্রবলেম, তার সেটা বয়স্ক লোকদের নাও দেওয়া যেতে পারে বা দিলে রিস্ক হতে পারে। ফলে আমাদের হাত পা কিন্তু সেখানে কিছুটা এই সংযত হতে হবে, মানে ওষুধ পেলেই দেবো তা না। আর গাউট মিন্স গুড বাই টু প্রোটিনস। আমাদের বক্তব্য হচ্ছে অনেকে গাউট মানে ওরা হাই প্রোটিন খাওয়া বন্ধ করে দিল, একদম বাজে কথা। তোমাকে খেতে হবে পুষ্টিকর খাবারই হতে হবে, প্রত্যেকেরই প্রোটিন কিছু লাগবে, যেগুলো একটু বেশি বাড়ায়, যেমন রেড মিট, সি ফুড, অ্যালকোহল, ওটাকে তুমি একটু পরিমিত পরিমাণে খাবে, বা খুব অ্যাটাক ফ্যাটাক হলে আর একটু চেপে খাবে। বাট ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইন্টেলিজেন্স অ্যান্ড লাইফস্টাইল টু কিপ ইয়োরসেলফ হ্যাপি অ্যান্ড ডিজিজ আন্ডার কন্ট্রোল। সব কিছু পরিমিতি বোধ। সো ডিজিজেস অফ কিংস অ্যান্ড কিং অফ ডিজিজেস ক্যান বি ডিফিটেড ইফ ইউ হ্যাভ আ গুড লাইফস্টাইল। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে যে এই গাউট যদি দীর্ঘদিন ধরে আনট্রিটেড থাকে, তাহলে কোনো মানুষ কি শয্যাশায়ী হয়ে যায়? হ্যাঁ, হতে পারে, দুটো কারণে। একটা হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা, তার সরোয় এত ব্যথা হয় যে চলতে পারবে না, হাতে পায়। আর এটা হচ্ছে 10% কেসে বললাম কিডনি ডিপোজিট। কিডনি ডিপোজিটে হয় দুটো জিনিস, একটা ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে, আর একটা হচ্ছে অনেক দিন ইউরিক অ্যাসিড হাই থাকলে কিডনির ভেতরে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে, এটা কেন বলে ইউরেট নেফ্রোলিথিয়াসিস। নেফ্রো মিন্স কিডনি, লিথিয়াসিস মানে স্টোন। সেই পুরো কিডনিতে স্টোন, ইউরেটটা হয়ে গিয়ে কিডনিটাকে ড্যামেজ করলো। আরও আনকমন কিন্তু হতে পারে, সেটা হচ্ছে একটা ক্যান্সার পেশেন্টকে কিমোথেরাপি দিচ্ছ, কিমোথেরাপি দিলেই কি ক্যান্সার সেলগুলো নক আউট হলো, কিন্তু তাদের ওই যে মারা হলো তার রেজাল্ট হবে হাই ইউরিক অ্যাসিড লেভেল। সে ইউরিক অ্যাসিডটা নেমে ওই কিডনির
যত রাস্তা গলি আছে সবগুলো ব্লক করে দিতে পারে অ্যাকিউট ইউরেট কিডনি ফ্রম কিমোথেরাপি। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তার জন্য নিশ্চয়ই প্রতিকার আছে। পেগলটিকেস বলে দেওয়া যায়, হয়তো টেম্পোরারি ইউরেট স্টেরয়েড দেওয়া যেতে পারে। আমাদের দেশে আসেনি ইন্টারলিউকিন-1, কিন্তু অন্য জায়গায় পাওয়া যেতে পারে ডেভেলপড ওয়ার্ল্ডে। সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট গাউট ইজ সামথিং উইচ ক্যান বি প্রেজেন্ট। সারা পৃথিবীতে বাড়ছে, কমছে না, কারণ আমাদের ফাস্টফুড খাবার প্রবণতা বাড়ছে, ফ্রুক্টোজ কন্টেনিং ড্রিঙ্কস খাওয়ার প্রবণতা বাড়ছে, অ্যালকোহল আস্তে আস্তে বাড়ছে। আই এম নট সেইং অ্যালকোহল ইজ ব্যাড। হোয়াট আই এম সেইং ইজ if you have it in a limited quantity, then it is fine. কিন্তু বিয়ার মনে রাখতে হবে হচ্ছে সবচেয়ে বেশি বাড়ায়, কারণ বিয়ারে গুয়ানোসিন বলে একটা কম্পাউন্ড আছে যেটা ইউরেট বাড়ায়। ফলে ইয়াং লোকদের একটা টেন্ডেন্সি হচ্ছে বিয়ার খাওয়া, একটা গ্রীষ্মকালে গিয়ে বসে একটা পাবে বা আউটসাইড বসে একটা আমেজ করব বন্ধুবান্ধবদের নিয়ে। সেই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনার যদি ইউরেটের প্রবলেম থাকে। আর আইস প্যাক তো আছেই আমাদের সাথে, চিরকাল আছে, চিরকাল থাকবে। তবে তাই আমরা বলছি এখন মানুষের সচেতনতা বাড়ছে, ট্রিটমেন্টও বাড়ছে, অ্যাওয়ারনেস বাড়ছে। সো আই থিঙ্ক অল অফ আস উইল বি বেটার অফ when we can modify our lifestyle to avoid getting gout. সেরাম ইউরিক অ্যাসিড অনেকেরই একটু হাই থাকবে। চিংড়ি মাছ খাবো না, পমফ্রেট খাবো না, স্যামন খাবো না, হতে পারে না। আর 6 মাসে 9 মাসে একটু খাসির মাংস খাবো না, এটাও হতে পারে না। অতএব যারা নন ভেজ তাদের পক্ষে একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু বুদ্ধি করে থাকলে আই থিঙ্ক ইউ ক্যান ম্যানেজ ইউর লাইফ অ্যান্ড ইউর লাইফস্টাইল বোথ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভীষণ সুন্দর আমরা কিছু ইনফরমেশন পেলাম আমরা, আর গাউট সম্পর্কে যে সমস্ত মিথ ছিল স্যার সেগুলো খুব সুন্দর করে দূর করে দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা এরকমই ভালো ইনফরমেশন পাওয়ার জন্য ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর একটা কথা, আপনারা অবশ্যই বেল বাটনটা প্রেস করুন, যাতে যখন কোনো নতুন ভিডিও আপলোড হয় তখন আপনারা সরাসরি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার।